দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সুনীল অর্থনীতি মৎস্য খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা শম্পা। 1972 সালে তৎকালীন সোভিয়েত রাশিয়া কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উপহার হিসেবে দেয়া 10টি সমুদ্রগামী ট্রলার দিয়ে বঙ্গোপসাগরে প্রথমবারের মতো বাণিজ্যিক ভিত্তিতে মৎস্য আহরণ শুরু হয়। 1974 সালে সমুদ্র বিষয়ক দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট 1974 আইন পাশ এবং মিয়ানমারের সঙ্গে সেন্ট মার্টিন দ্বীপের উপকূল রেখা হতে 12 নটিক্যাল মাইল টেরিটোরিয়াল সি ঠিক করার মাধ্যমে জাতির পিতা বাংলাদেশের সুনীল অর্থনীতির বিকাশের শুভ সূচনা করেন। স্বাধীন বাংলাদেশের প্রায় সমলায়তনের জলসীমায় সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে, উন্মোচিত হয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের নতুন দিগন্ত। সুনীল অর্থনীতি মৎস্য খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ এই বিষয় নিয়ে আজ আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দর, আছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীর এবং ব্লু ইকোনমি অনুবিভাগ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর আবু নঈম মোহাম্মদ আব্দুস সবুর। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজন। আমরা জানি যে মৎস্য সপ্তাহ শুরু হয়েছে এবং এই যে মাছে ভাতে আমরা বাঙালি, আমাদের এই যে একটি পরিচয় আছে এবং এই যে মাছের থেকে যে আমরা যেই খাবারের যে পুষ্টির যেই যোগানগুলো পেয়ে থাকি, সেই আমাদের বিশাল জনগোষ্ঠী সবার সেই চাহিদা পূরণের জন্য আপনারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং যখনই মৎস্য সপ্তাহ থাকে নিশ্চয়ই নতুন নতুন পরিকল্পনা নিয়ে আপনারা আগামী বছরের জন্য একটা গোল সেট করে এগিয়ে যান। সেই সব বিষয় সম্পর্কে আজকে যেহেতু তিনজনই কর্তা ব্যক্তি আমাদের সঙ্গে উপস্থিত আছেন, জেনে নেব একে একে। শুরুতে আমি যদি আমাদের যিনি সচিব আছেন সাইদ মাহমুদ বেলাল হায়দার, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে সুনীল অর্থনীতি বলতে আসলে আমরা কি বুঝতে চাই বা বুঝি এবং বর্তমানে এটির গুরুত্ব কতটা? ধন্যবাদ। সুনীল অর্থনীতি বলতে বুঝি আমরা মূলত সমুদ্র এবং সমুদ্রকে ঘিরে যত ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে সবগুলোকে মিলে সামগ্রিকভাবে আমরা সুনীল অর্থনীতি বলি। তবে এখানে দুটো সত্য রয়েছে। একটি সত্য হচ্ছে যে এই অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে এটির টেকসই ব্যবহারটা নিশ্চিত করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে অর্থনৈতিক কর্মকাণ্ড এই সমুদ্র সম্পদ আহরণের ক্ষেত্রে অবশ্যই সমুদ্রের বাস্তুতন্ত্রকে ঠিক রাখতে হবে। অর্থাৎ সমুদ্রের বাস্তুতন্ত্রকে ঠিক রেখে এটা টেকসই ব্যবহারের মাধ্যমে যত ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে সবগুলোকে আমরা মোদ্দা কথায় সুনীল অর্থনীতি বলে থাকি। এটির গুরুত্ব হচ্ছে যে আমাদের আসলে যদি পৃথিবীটাকে আমরা ভাগ করি তাহলে দেখব যে একদিকে সবুজ একদিকে নীল। আমরা যেখানে বসবাস করছি সেটি সবুজ পৃথিবী, বাকিটা হচ্ছে 3 ভাগের 2 ভাগই নীল। তো এই যে সবুজের অংশটুকু থেকে আমরা মানুষ যেখানে বসবাস করেছি দীর্ঘদিন ধরে এটির ব্যবহার করতে গিয়ে আমরা দখল করেছি, দূষণ করেছি এবং এটির দিন দিন আমরা উৎপাদন ক্ষমতা হারাচ্ছি। 2050 সালের দিকে আমাদের এই বিশ্বের জনগোষ্ঠী হবে প্রায় 900 কোটি। এই বিশাল জনগোষ্ঠীর আপনার যে খাদ্যের যোগান, পুষ্টির যোগান, এগুলোর জন্য আমরা অবশ্যই এই নীলের উপর অর্থাৎ সাগরের উপরে নির্ভরশীল হতে হবে এবং সেই কারণেই মূলত আমরা সুনীল অর্থনীতির দিকে জোর দিচ্ছি এবং বিশ্বব্যাপী এই সুনীল অর্থনীতির দিকে নজর দেওয়া হচ্ছে যে সমুদ্রের অফুরন্ত সম্পদ রয়েছে সেটি থেকে আমরা কিভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আমরা আমাদের চাহিদা মেটাতে পারব। বর্তমানে বিশ্বের প্রোটিনের চাহিদার 15% কিন্তু দিচ্ছে এই সমুদ্রের মাছ, শামুক, ঝিনুক, শৈবাল ইত্যাদি থেকে। তো আমাদের যেই বিশাল সমুদ্র সম্পদ রয়েছে যে 1,18,813 বর্গ কিলোমিটার, এই সব বিশাল সমুদ্র সম্পদের মধ্যে সমুদ্র সীমার মধ্যে যে সম্পদ আছে সেটিকে আমরা কিন্তু এখনও পরিপূর্ণভাবে আহরণ করতে পারি নাই এবং সম্পদের যে কি পরিমাণ রয়েছে সেটিও পরিপূর্ণভাবে আমরা এখনও নিরূপণ করতে পারিনি। তবে এই যে বে অফ বেঙ্গল আমরা বঙ্গোপসাগর বলি, এটিকে আমরা স্বাভাবিকভাবে বে অফ বেঙ্গল লার্জ মেরিন ইকোসিস্টেম বলে থাকি। অর্থাৎ কিনা বিশ্বের যতগুলো বড় বাস্তুতন্ত্র রয়েছে তার মধ্যে জীববৈচিত্র্য ভরপুর হচ্ছে আমাদের এই বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরের যে অপার সম্ভাবনা রয়েছে সেটিকে যদি আমরা কাজে লাগাতে পারি, আগামী দিনে 2041 সালের ভিতরে যে আমরা উন্নত দেশের আশা করছি সেটি এই সুনীল অর্থনীতি হতে পারে এটির অন্যতম একটি ভিত্তি এবং সারা বিশ্বব্যাপী সেই কারণে এই সুনীল অর্থনীতির দিকে নজর দেওয়া হচ্ছে এবং
আমরাও আমাদের যে সকল প্রেক্ষিত পরিকল্পনা আছে, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে, সরকারের যে নির্বাচনী ইস্তেহার রয়েছে, সবগুলোতে আমরা দেখবেন যে আমাদের সুনীল অর্থনীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। জি, আমি যদি এবার একটু আমাদের যিনি আছেন সৈয়দ মোহাম্মদ আলমগীর, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে সচিব মহোদয় তো বলছিলেন যে এই অর্থনীতিটা পুরো বিশ্বই এখন আসলে মূল অর্থনীতির ঠিক যতটা গুরুত্বপূর্ণ তেমনি সুনীল অর্থনীতির দিকেও সবাই ফোকাস করছে, সেটিও সমানতালে গুরুত্বপূর্ণ। এবং সেই আমরা কিন্তু এক কথায় এমনি এমনি সুনীল অর্থনীতি পেয়ে যাইনি, আমরা লড়াই করে, আইনি লড়াই করে আমরা ছিনিয়ে এনেছি আমাদের সেই বিশাল সমুদ্রের যে মালিকানাটুকু। কিন্তু বলছেন যে যে পরিমাণে সম্ভাবনা আছে সেটি এখন আমরা কাজে লাগাতে পারিনি। একটু আপনি কি বলবেন যে আপনাদের তরফ থেকে কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে বা পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটিকে পরিপূর্ণভাবে কাজে লাগাবার জন্য? জি, ধন্যবাদ আপনাকে। যেই সমুদ্র এলাকা বিজয় ছিনিয়ে নিয়ে আসা হয়েছে, আপনি বললেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 1,18,813 বর্গ কিলোমিটার এলাকা, সেই সামুদ্রিক এলাকাটাকে আমরা যে ব্লু ইকোনমি হিসাবে ঘোষণা হয়েছে এবং সেই ব্লু ইকোনমিতে আমাদের মৎস্য সেক্টরে আমরা যে কাজগুলা করা যায়, বিশেষ করে সামুদ্রিক মৎস্য আহরণ, বিশেষ ডিপ সি ফিশিং যেটা, এই ফিশিংটাকে কিভাবে আমরা কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়া যায়, বিশেষ করে টুনা জাতীয় মাছ বা পেলাজিক জাতীয় মাছ, যে মাছগুলা আহরণ করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়া যায় এবং বৈদেশিক মুদ্রাও আনার একটা সম্ভাবনা এখানে আছে। সিউইড আমাদের চাষের একটা সম্ভাবনা আছে, মেরিকালচার, এখানে ধরেন যে সমুদ্র উপকূল এলাকাগুলো যেখানে আছে, কোস্টাল অ্যাকোয়াকালচার, এই পরিকল্পনা আমাদের আছে। সেই পরিকল্পনাগুলোকে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এগুলাকে প্রায়োরিটাইজ করে কোন কোন কাজগুলোকে কিভাবে আগে করা যায় পর্যায়ক্রমে সেইভাবে আমরা অগ্রসর হচ্ছি। জি, আমরা যেটি বলছিলাম যে বিজয় তো ছিনিয়ে এনেছি, বেশ কয়েক বছর হয়ে গিয়েছে, কিন্তু এখনো কেন এটি পরিকল্পনা পর্যায়ে আছে? কেন আসলে আমরা এখনো বাস্তবায়নের দিকে যেতে পারছি না, বা একেবারেই কি কোনো বাস্তবায়ন নেই, নাকি কিছুটা হলেও তো আছে, নিশ্চয়ই আসছে সেখান থেকে? জি, অবশ্যই আছে, কারণ আমরা ইতিমধ্যেই এই যে কার্যক্রমগুলো নেওয়া হয়েছে, ডিপ সি ফিশিংয়ের ব্যাপারে আমাদের মন্ত্রণালয় থেকে যে সব উদ্যোক্তারা আগ্রহী আছেন তাদের সাথে ইতিমধ্যেই তাদের সাথে আমরা বেশ কয়েকবার আলোচনা হয়েছে এবং উদ্যোগ ব্যবস্থাও নেওয়া হয়েছে। তারা আমার মনে হয় অনেকটা মোটিভেটেড হয়েছে, তারা খুব শীঘ্রই তারা ঝুঁকি নিতে একটু ভয় পাচ্ছেন, যেটা বোঝা যাচ্ছে আর কি, যে এই ধরনের ডিপসিতে গেলে তাদের মানে অর্থনৈতিকভাবে কতটা লাভবান হতে পারবেন, তাদের মনে হয়তো একটা সন্দেহ কাজ করছে, কিন্তু আসলে বিষয়টা সেরকম না। আমাদের কিন্তু স্টক অ্যাসেসমেন্ট যেগুলা ইতিমধ্যে গবেষণা জাহাজের মাধ্যমে আমরা কিন্তু যে জানা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে মাছগুলা পাওয়ার সম্ভাবনা আছে এবং সেইভাবে আমাদের যে উদ্যোক্তাদেরকে আমরা আগ্রহান্বিত করার কাজ চলছে। অবশ্য এটা খুব সন্তোষজনকভাবে যে হচ্ছে সেটা নয়, আমরা আরও অধিকতর সন্তোষজনকভাবে আমাদের পদক্ষেপ সামনে নেওয়ার। এখানে যদি আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই, যে প্রশ্নটা ছিল এমন যে আমরা আসলে সুনীল অর্থনীতি বাস্তবায়ন করতে গিয়ে শুধু পরিকল্পনার মাঝে আছে কিনা বা সম্ভাবনার মাঝে আছে কিনা। এখানে দেখুন, আমরা কিন্তু প্রত্যেকটা মন্ত্রণালয় সুনীল অর্থনীতিকে বাস্তবায়ন করার জন্য স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কার্যক্রম গ্রহণ করেছি এবং এতে করে কিছু কিছু কার্যক্রম আমরা বাস্তবায়ন শুরু করেছি এবং সুফলও পাচ্ছি। কিছুটা বাস্তবায়ন পর্যায়ে আছে, কিছুটা পরিকল্পনা পর্যায়ে আছে। যেমন সমুদ্রকে কেন্দ্র করে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু সুনীল অর্থনীতি। খেয়াল করে দেখবেন যে আমরা এই সমুদ্রের আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ ইলিশে কিন্তু প্রথম স্থান অধিকার করেছি। সেটি কিন্তু আমাদের প্রচেষ্টার ফলে হয়েছে, কারণ আমরা জাটকা নিধন বন্ধ করেছি, মাছকে মাইগ্রেশন করার জন্য সুযোগ দিয়েছি, অভয়াশ্রমগুলোকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা রক্ষা করতে পেরেছি এবং সমুদ্রের এই সম্পদটাকে আমরা কিন্তু পরিপূর্ণভাবে কাজে লাগাতে পেরেছি। আর দ্বিতীয়টা হচ্ছে যে কোস্টাল অ্যাকোয়াকালচার যেটা হচ্ছে, সেখানেও কিন্তু আমরা যান্ত্রিকীকরণ করতে পেরেছি এবং চিংড়ি রপ্তানির ক্ষেত্রে আমরা হয়তোবা সেভাবে বিগত সময়ের তুলনায় বাড়ে নাই, কিন্তু চিংড়ি উৎপাদনের দিক দিয়ে কিন্তু আমরা অনেক বেশি এগিয়ে গেছি। এবং অপ্রচলিত যে পণ্যগুলো আছে, যেমন সিউইড চাষ,
সেটি কিন্তু মহেশখালী এলাকায় কিছু কিছু জায়গায় আমরা কিন্তু এখন প্রযুক্তি হস্তান্তর করেছি, এটা এখনো হয়তো তেমনভাবে সম্প্রসারিত হয়নি। তো আমরা একদমই পিছিয়ে আছি সেটি না, না, কিছু সম্ভাবনা শুরু হয়েছে, কিন্তু আমরা তো চাই যে এখান থেকে এই অর্থনীতি থেকে আসলে আমাদের আরো অনেক বেশি এগিয়ে যাওয়ার, যেহেতু সুযোগের সম্ভাবনার কথা আপনাদের দুজনের কাছ থেকেই শুনছিলাম। একটু আমি 10 সেকেন্ড আমি তারপরে আমি বলতে চাচ্ছিলাম যে স্যারে যে কথাটা বললেন, এটা হলো যে আজকে যে ইলিশের উৎপাদন, এবং এখানে ধরেন যে 65 ডেজ ব্যান পিরিয়ড আছে, সেই ব্যান পিরিয়ডে কিন্তু আজকে 2015 সাল থেকে কিন্তু এটা এই ব্যান পিরিয়ড বাস্তবায়িত হচ্ছে, এবং এটা সুফল কিন্তু দেশবাসী পাচ্ছে। তারপরে এই সম্প্রতি আমাদের যেটা ওই সিবাস, যেটাকে আপনারা কোরাল মাছ নামে পরিচিত, সেটা কিন্তু কৃত্রিম প্রজননে সফলতা অর্জন করে অলরেডি আমরা এটা চাষের আওতায় নিয়ে আসা হয়েছে, অলরেডি কক্সবাজারে চাষ হচ্ছে এবং এটা দেশের বিভিন্ন জায়গায় এটা হস্তান্তর করা হচ্ছে। তবে আরো কি কি সম্ভাবনা আছে সেগুলো আপনাদের দুজনের কাছ থেকে শুনবো। আমি একটু তৃতীয় অতিথির মুখ থেকে একটু শুনে আসতে চাই, আবু নাঈম মোহাম্মদ আব্দুস সবুর, আপনার কাছ থেকে একটু জানতে চাই। দুজনে আসলে বলছিলেন যে আমাদের এই অর্থনীতিতে অনেক সম্ভাবনা আছে এবং সেই অনুযায়ী মন্ত্রণালয়, অধিদপ্তর সবাই মিলেই কাজ করছে, পরিকল্পনা নিচ্ছে, কিছু কিছু সুফলও পেতে আমরা শুরু করেছি। আর কোন কোন জায়গায় আসলে আমাদের সুফলতা বা একেবারে নিকট ভবিষ্যতে কোনো সুখবর দেবেন কিনা আপনারা? জি, আমাদের থ্যাংক ইউ। আমি সচিব মহোদয়ের সাথে একমত। তা আমি আরেকটু এলাবোরেট করতে চাচ্ছি। বিষয়টি হলো আমাদের যে সমুদ্র সীমা, এর দুটি অংশ, একটি হলো গভীর সমুদ্র এবং আরেকটি হলো অগভীর, যেটা আমরা নিকটস্থ এলাকায় মাছ ধরার ট্রলার বা জাহাজ যেগুলো আছে। তো এই অগভীর সমুদ্রে কিন্তু মানে সামুদ্রিক যে সম্পদ আহরণ, এটি কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের রিচ অবস্থায় আছি। স্যার যেটা একটু আগে বললেন সেটি হলো ইলিশ মাছের ক্ষেত্রে আমরা সেটি অর্জন করেছি, এবং অন্যান্য যে মাছ, সমুদ্রের যে সমস্ত মাছ আমাদের ছিল, এগুলো কিছু মাছ মানে পাওয়া যেত, এগুলো ডিজাপিয়ার হওয়ার পর্যায়ে ছিল, সেগুলো আমাদের ম্যানেজমেন্টের কারণে ইতিমধ্যে ফিরে এসেছে। যেমন আপনি জানেন যে রূপচাঁদা মাছটা, এটা কিন্তু অনেক কমে গিয়েছিল, কিন্তু আমাদের বিভিন্ন ম্যানেজমেন্টে এটা আবার ভালোভাবে ফিরে এসেছে, বাজারে পর্যাপ্ত রূপচাঁদা এখন পাওয়া যায়। আর দ্বিতীয় যে বিষয়টি আমরা কনসার্ন, সেটি হলো গভীর সমুদ্রে মাছ আহরণ। এখানে আমাদের মন্ত্রণালয় লিঙ্কস আছে, যেটা স্যার একটু আগে বলতেছিলেন, সেখানে আমাদের কিছু চ্যালেঞ্জ রয়েছে। কারণ হলো আমাদের দেশের যে গভীর সমুদ্র, এইটার পরিমাণ মানে এটার এরিয়া কিন্তু কম্পারেটিভলি কম। অন্যান্য দেশে যেমন গভীর সমুদ্রগুলো তটরেখা থেকে খুবই কাছে হয়, আমাদের গভীর সমুদ্রটা তটরেখা থেকে অনেক দূরে, এবং এটার পরিমাণ আয়তন কম হওয়ায় এইখানে যে মাছের কথা আমরা বলি, সেই মাছগুলো সাধারণত টুনা বা টুনা জাতীয় পেলাজিক মাছ বলা হয়। এই মাছ আহরণের ক্ষেত্রে আমাদের দুর্বলতা আছে, আমরা এখনও অ্যাচিভ করতে পারিনি। সেই ক্ষেত্রে আমাদের ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে অনেকগুলো কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এখানে তো আর সরকার মাছ ধরবে না, প্রাইভেট অর্গানাইজেশনগুলো মাছ ধরবেন, তারা এগিয়ে এসেছে। আমরা আকৃষ্ট করার জন্য তাদেরকে নানাভাবে চেষ্টা করছি, এবং আপনি গত পরশু মাননীয় প্রধানমন্ত্রীর কথা যদি ফলো করেন, উনি কিন্তু বলেছেন ওনার বক্তব্যে যে আমরা জাপান, শ্রীলঙ্কা, মালদ্বীপের সাথে কথা বলেছি। ইতিমধ্যে জাপানের একটি কোম্পানি, তারা আমাদের এখানে গভীর সমুদ্রে মাছ আহরণের জন্য তারা আবেদন করেছে। আমরা দেখি যদি আমরা এটি ফাইন্যান্সিয়ালি এবং আমাদের দেশের রেসপেক্টে এটি সম্ভাবনাময় হয়, হয়তো এটা বিবেচনা করা হতে পারে। এবং অন্যান্য আরও টেকনিক্যাল যে বিষয়গুলো আছে, আমাদের আসলে গভীর সমুদ্রে মাছ ধরার কোনো দক্ষ জনবল নেই। এখন বিদেশের কোনো সহায়তা এবং তাদের মাধ্যমে যদি আমরা মাছ ধরা শুরু করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের গভীর সমুদ্রে মাছ আহরণ করতে পারব। আমাদের এই সুনীল অর্থনীতি কি শুধুই এই আমরা যে মাছ ধরা নিয়ে বলছি, বিভিন্ন প্রজাতির জাতের, শুধু কি তার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর বাইরেও আসলে আমাদের আরো আছে? থ্যাংক ইউ, এই প্রশ্নটা আপনি করেছেন, খুবই ভালো একটি প্রশ্ন। এই সুনীল অর্থনীতিটি যখন আমাদের এই সমুদ্র বিজয় হয়, এরপরে যে কর্ম পরিকল্পনা তৈরি করা হয়, তখন আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তারা 21টি ক্ষেত্রকে চিহ্নিত করেছেন যে এই 21টি ক্ষেত্রে আমাদের সুনীল অর্থনীতি বিকাশের সুযোগ আছে। যেমন আপনি জানেন যে জ্বালানি শক্তি, একেবারে সবাই আমরা একসময় শুনেছি যে আমাদের বঙ্গোপসাগরে তেল এবং গ্যাসের পর্যাপ্ত আধার রয়েছে। তো এটাও চেষ্টা হচ্ছে খনিজ সম্পদ বিভাগ থেকে, এবং পর্যটন বিনোদনের বিষয় আছে, এবং আমাদের যে জাহাজ চলাচল, এর সম্ভাবনা আছে। আমাদের
আমরা যে মন্ত্রণালয়ে কাজ করি সেটা হলো মৎস্য প্রাণী সম্পদ। জি। আমাদের দুটি ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে রুলস অফ বিজনেস বা অ্যালোকেশন অফ বিজনেস অনুসারে। একটি হলো মৎস্য সম্পদ, মৎস্য এবং মৎস্য সম্পদ, আর একটা হলো মেরিকালচার, অর্থাৎ সমুদ্রের যে মাছগুলো এটা আমরা জি। কালচার করার একটি ব্যবস্থা করা। আপনি হয়তো জানেন যে আমাদের দেশে যে চিংড়ি মাছ চাষ হয় তার একটি বড় অংশ হলো বাগদা চিংড়ি, যেটি আমরা জিআই সনদ পেয়েছি। জি। এটি কিন্তু চাষ হচ্ছে সমুদ্রের পোনা থেকে প্রথমে শুরু করা হয়, চাষ পদ্ধতি উদ্ভাবন করা হয়, জি। এরপরে বিপ্লবটা হয়। দ্বিতীয় যেটি আমরা বিপ্লব আনছি, শীঘ্রই আসবে ইনশাল্লাহ, জি। সেটি হলো আমাদের মহাপরিচালক মহোদয় বললেন, সেটা হলো ওই সিবাস, অর্থাৎ আমাদের দেশের যে কোরাল মাছটা, এই মাছের কৃত্রিম প্রজনন আমরা উদ্ভাবনে সফল হয়েছি এবং শীঘ্রই এই ক্ষেত্রে আমরা বিপ্লবের আশা করি। জি। এটি যদি সফল হয় তাহলে আমরা এই মাছ কিন্তু বিদেশে রপ্তানি করে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা আরো কোন কোন ক্ষেত্রে আসলে মৎস্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে যারা আছেন, আপনারা তিনজনই তো আসলে আছেন, কি কি হচ্ছে পরিকল্পনা, আমাদের দেশে আরো কি কি সুখবর অপেক্ষা করছে, সেই সবকিছু আপনাদের কাছ থেকে শুনব। তবে একটি বিরতির সময় হয়েছে। থ্যাংক ইউ। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সুনীল অর্থনীতি, মৎস্য খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ থেকে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে। আজ আমরা আলোচনা করছি সুনীল অর্থনীতি, মৎস্য খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ এই শিরোনামে। স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দর, আছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীর এবং ব্লু ইকোনমি অনুবিভাগ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর আবু নঈম মোহাম্মদ আব্দুস সবুর। তিনজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি যিনি সৈয়দ মোহাম্মদ আমি সাইদ মাহমুদ বেলাল হায়দার, সচিব মহোদয়, আপনার কাছে আবার একটু আসতে চাই। অনেক পরিকল্পনার কথা আপনারা বলছিলেন, সম্ভাবনার কথাও আমাদের আছে, এবং যেটি বলছিলেন যে 21টা ক্ষেত্র এই সুনীল অর্থনীতিকে ঘিরে বিকশিত হবার সুযোগ রয়েছে, তার মধ্যে দুটো সেক্টর আসলে আপনাদের সঙ্গে রিলেটেড। এই দুটো সেক্টরকে আরও কিভাবে বিকশিত করা যায়, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কাজে লাগানো যায়, সেই ব্যাপারে কি কি পরিকল্পনা আপনারা নিয়েছেন? আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সকল পরিকল্পনার কথা আমরা ভাবছি সেটি হচ্ছে যে আমরা মূলত মৎস্য সেক্টরটা নিয়ে কাজ করি এবং সুনীল অর্থনীতির একটি বড় অংশ রয়েছে এই মৎস্য সেক্টরকে ঘিরে। এই সুনীল অর্থনীতি কেন্দ্রিক আমাদের যে মৎস্য সেক্টর, সেটাকে আমরা মোটা দাগে দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে উপকূলীয় মৎস্য চাষ, আরেকটি হচ্ছে সমুদ্রে এবং গভীর সমুদ্রে মৎস্য আহরণ। এক্ষেত্রে উপকূলীয় মৎস্য চাষের মধ্যে, যেটা কোস্টাল একুয়াকালচার আমরা বলে থাকি, সেটিতে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা 2030 সালের মধ্যে আমরা $5 বিলিয়ন পার ইয়ার আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই এই খাত থেকে। সেটি করার জন্য এখন আমাদের কত আয় হচ্ছে এই খাত থেকে? এখন আমাদের 2 থেকে আড়াই বিলিয়নের মতো আমাদের বার্ষিক আয় হচ্ছে। সেটিকে আমরা 6 বিলিয়নের মাঝে নিয়ে যেতে চাই। সেটি করার জন্য আমাদের এখন যেটি সীমাবদ্ধতা, সেটি হচ্ছে যে আমাদের যে উপকূলীয় মৎস্য চাষটি হচ্ছে, যেটা লবণ পানিতে, সেটি সনাতনী পদ্ধতিতে মৎস্য চাষ হয়। আমরা চাচ্ছি সেটিকে যান্ত্রিকীকরণ করার জন্য, এবং এই যে এক্সটেন্সিভ কালচার যেটা হচ্ছে, সেটিতে সেমি ইন্টেন্সিভ এবং পর্যায়ক্রমে ইন্টেন্সিভ কালচারে আমরা নিয়ে যেতে চাই। এবং শুধুমাত্র চিংড়ি কেন্দ্রিক আমরা যে মৎস্য চাষ হচ্ছে সেটিকে আমরা রেখে ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের যে অভিঘাতটুকু আমাদের কাছে আসবে, সেই অভিঘাত মোকাবেলায় জলবায়ু সহিষ্ণু, এই লবণাক্ততা সহিষ্ণু, তাপমাত্রা সহিষ্ণু কিছু জাত উদ্ভাবন করতে চাই আমরা মাছের, যেগুলো ভবিষ্যতে লবণাক্ততা বেড়ে গেলে যাতে এর সাথে খাপ খেয়ে নিতে পারে। কারণ আমরা দেখছি জলবায়ু পরিবর্তনের প্রভাব কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। এবং আপনি খেয়াল করে দেখবেন উপকূলীয় এলাকায় এখন লবণ পানি এমনভাবে ইনটিউশন ঘটেছে যে ভূগর্ভস্থ পানি পর্যন্ত লবণাক্ত হয়ে গেছে। তো সেখানে গিয়ে আমরা চিন্তা করছি যে আমাদের সমুদ্রের মোহনায় কিছু তেলাপিয়া আছে যারা লবণ পানিতে কিন্তু এখন ইতিমধ্যে সহিষ্ণু হয়ে গেছে। তারা আমাদের কিছু পাঙ্গাস আছে যেগুলো সমুদ্রে পাঙ্গাস হয়, এই পাঙ্গাস, তেলাপিয়া এবং কোরাল, আমরা এগুলোকে এই কোস্টাল একুয়াকালচারের ভেতরে নিয়ে আসতে চাই। এবং ক্লাস্টার ভিত্তিক আমরা একটি চাষাবাদ পদ্ধতি ইতিমধ্যে চালু করেছি, যে সেখানে আমরা যান্ত্রিকীকরণ করব খামারগুলোকে, এবং এটা সনাতন পদ্ধতি থেকে আমরা সেমি ইন্টেন্সিভ, পর্যায়ক্রমে ইন্টেন্সিভ পদ্ধতিতে নিয়ে যাব। এটি হচ্ছে একটা দিক। আরেকটি দিক হচ্ছে আমরা সমুদ্রে এখন যেই
উপকূলীয় এলাকায় যে সকল আর্টিসানাল বোটগুলো রয়েছে সেগুলোকে আমরা ইতিমধ্যে ডিজিটাইজ আপনার কার্ড দিয়েছি যে জেলেদেরকে, আমরা এগুলোকে নিয়ন্ত্রিত অবস্থায় নিয়ে আসতে চাই এবং প্রত্যেকটা বোটগুলোকে আমরা মনিটরিংয়ের আওতায় আনতে চাই এবং কোনো ধরনের অবৈধ জাল এবং অবৈধ যে মৎস্য শিকার সেটিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই। এবং ইতিমধ্যে আমরা সমুদ্রে যে সকল ট্রলারগুলো বোটগুলো মাছ ধরতে যাবে তাদেরকে যাতে আমরা কেন্দ্রীয়ভাবে মনিটরিং করতে পারি, কারণ তাদের একটা নিরাপত্তারও তো বিষয় জড়িত নিরাপত্তার থাকে। বিষয় আছে। জি, আমি আবারও আপনার কাছ থেকে শুনতে আসবো, তবে আমি এবারে সৈয়দ মোহাম্মদ আলমগীরের কাছ থেকে একটু শুনে আসতে চাই। আমাকে যদি একটু আপনাদের যেই সামুদ্রিক মৎস্য আহরণ নীতিমালা 2022-এ জাতীয়ভাবে সুনীল অর্থনীতির অধীনে কর্মকৌশলগুলো আছে, মোটা দাগে কি কি কর্মকৌশল আছে সেগুলোর জানতে চাই। পাশাপাশি এই আলোচনা থেকে যতটুকু আমরা বুঝতে পারি যে আমাদের আসলে এই সুনীল অর্থনীতিটাকে কাজে লাগাবার জন্য দুটি বিষয় খুব জরুরি, একটি হচ্ছে টেকনিক্যাল সহায়তা এবং একটি হচ্ছে দক্ষ জনবল। এই দুটি দিককে মাথায় রেখে কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের? জি, সামুদ্রিক মৎস্য আহরণ নীতিমালা যেটা 2020 সালে প্রকাশিত হয়েছে, এর আওতায় আমাদের কিছু কর্মকৌশল আছে। সেই কর্মকৌশলগুলোর মধ্যে সামুদ্রিক মৎস্য সম্পদ এটাকে মজুত নির্ধারণ এবং আহরণ ক্ষেত্র চিহ্নিতকরণ, তাছাড়া এই যে পোস্ট হারভেস্ট লস হচ্ছে আহরণোত্তর যে অপচয়, সেই অপচয়টাকে রোধ করার এবং তাছাড়া যে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট সেই ব্যবস্থাপনাটাকে আরও আধুনিকায়ন বা উন্নতকরণ, এবং তাছাড়া এক্সক্লুসিভ ইকোনমিক জোন 200 মিটারের ঊর্ধ্ব এলাকায় টুনা এবং পেলাজিক জাতীয় মাছের আহরণ ক্ষেত্রগুলোকে আরও কীভাবে ইজি করা যায় সেই উদ্যোগগুলো গ্রহণ, এবং ম্যাক্সিমাম সাস্টেইনেবল ইল্ড বলা হয়, যেটা কোন পর্যন্ত আহরণ করলে আর হবে না, ক্ষতি হবে না, সেটাও নির্ধারণ করা। তাছাড়া IUU ফিশিং যেটাকে বলা হয় ইললিগাল আনরিপোর্টেড অ্যান্ড ইললিগাল আনরিপোর্টেড অ্যান্ড আনরেগুলেটেড ফিশিং বলা হয় এটাকে, সেইটাকেও আমরা কিভাবে প্রতিরোধ করা যায়, কমানো যায়, সেই বিষয়গুলো আমাদের এই আহরণ নীতিমালার মধ্যে আছে। আমরা উপকূলীয় যে জেলে সম্প্রদায় আছে তাদের জীবনমান উন্নয়নে কি কি কার্যক্রম নেওয়া যায় এই বিষয়গুলো এখানে আছে। যেটি একটু আগেই সচিব মহোদয়ের সঙ্গে আমার কথা ছিল যে নিরাপত্তার বিষয়টি, কারণ আমরা প্রায়শই দেখি যে তারা হয়তো চলে যায় গভীর সমুদ্রে মৎস্য আহরণের জন্য, কিন্তু ঝড় বা এই ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগের খবর হয়তো অনেক সময় তাদের কাছে পৌঁছায় না। সেই নিরাপত্তাটা নিয়েও আপনারা কোনো কাজ করছেন কিনা? জি, সেই নিরাপত্তাটা যেটা আর্লি ওয়ার্নিং সিস্টেম, কিভাবে তাদেরকে যে আবহাওয়া বার্তা বা মেসেজগুলোকে আগে দেওয়া যায়, যত আর্লি দেওয়া যাবে তত আর্লি তাদেরকে সেফটি মেজার নেওয়া যাবে এবং তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যাতে তারা যেখানে অবস্থান করতেছে দ্রুত যাতে তীরে ফিরে আসে এবং সেইভাবে তাদের জীবনমান রক্ষা করা, তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা, বিভিন্ন এইরকম কার্যক্রম আমাদের আছে। ইতিমধ্যে আমি একটু নিরাপত্তার বিষয়ে বলি যে এখন কিন্তু প্রচলিত অবস্থায় যে সকল উন্নত ট্রলার রয়েছে তারা ফিশ ফাইন্ডার দিয়ে সাধারণত মাছগুলো খুঁজে বেড়ায়, কিন্তু ভবিষ্যতে আমরা এখানে বঙ্গোপসাগরে আমরা মহাকাশ প্রযুক্তিকে ব্যবহার করে এখানে ওশান অবজার্ভিং সিস্টেম ব্যবস্থা চালু করব। সেই ওশান অবজার্ভিং সিস্টেমের মাধ্যমে একজন জেলে তার ঘরে বসেই দেখতে পারবে তার স্মার্টফোনে যে এই মুহূর্তে কোন জায়গাতে কী প্রজাতির মাছের বিস্তৃতি রয়েছে। সেটাকে আমরা বলছি পটেনশিয়াল ফিশিং জোন, PFZ, এবং ওই পটেনশিয়াল ফিশিং জোনে সে সরাসরি গিয়ে তার প্রয়োজন মতো মাছ ধরে সে আবার চলে আসবে। এতে করে তার সময়ও বাঁচবে এবং সে বুঝতে পারবে যে কখন তাকে কোন জায়গায় যেতে হবে। এই যে নতুন একটি প্রজেক্টের চিন্তা ভাবনা আপনারা করছেন, নিশ্চয়ই এটি বিশ্বের অন্যান্য দেশেও আছে এই মডেল। জি, আমাদের এখানে এই বিষয়টি যে কর্মপরিকল্পনার কথা বলেন চালু হতে বা যেতে আমাদের কতদিন লাগবে? এটা বেশি দিন লাগবে না, আমার মনে হয় যে মানে 2-3-4 বছরের ভিতরে এটা কার্যক্রম এটা কি শুরু হয়েছে না এখনো পরিকল্পনা করছেন? এখনো DPP তৈরি করা হয়েছে এবং এটি খুব দ্রুত এটার বাস্তবায়ন শুরু হবে। জি, আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই, আমি আবারও আসবো, তবে আমি একটু ডক্টর আবু নাঈম মোহাম্মদ আব্দুস সবুরের কাছ থেকে একটু একই বিষয় শুনে আসতে চাই যে যেটি বলছিলাম যে দক্ষ জনবল এবং আমাদের যেই টেকনিক্যাল সাপোর্টের কথা, আমরা এই দুটোর সমন্বয় যদি ঘটাতে পারি তাহলে কিন্তু আমরা সুনীল অর্থনীতির একেবারে পরিপূর্ণ যে সম্ভাবনা সেটিকে আমরা সুফলটি আমরা পাবো। সেই বিষয়ে আপনাদের কি করছেন? জি, থ্যাংক ইউ। আসলে আমি আগে বলেছি যে আমাদের যে অগভীর সমুদ্র এলাকায় এখানে কিন্তু দক্ষ জনবলের কোনো অভাব আমাদের নেই। গভীর সমুদ্রে মাছ এবং ভারত মহাসাগরের
যে টুনা যে সমস্ত দেশ ধরতে পারবে এর একটি অর্গানাইজেশন আছে। এই অর্গানাইজেশনের আমরা সদস্য, অর্থাৎ ভারত মহাসাগর তীরবর্তী যে সমস্ত দেশ টুনা ধরায় পারদর্শী, এদের এই অর্গানাইজেশন, সেখানে আমরা সদস্য। ফিশের চাহিদা কি অনেক বেশি? সেই জন্য এটা আসলে গভীর সমুদ্রের মাছ বলতে টুনা এবং পেলাজিক ওই জাতীয় মাছকে বোঝায়। আচ্ছা। এবং এটি চাহিদা আমাদের দেশে একটু কম থাকলেও অনেক দেশে খুব বেশি চাহিদা তার মানে আছে। বৈদেশিক মুদ্রা যদি আমরা ধরতে পারি তাহলে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা একটি নতুন দারুণ মোচন হবে বলা যাচ্ছে। হবে। এখন বড় সমস্যা হলো যে আপনি যেটা বললেন যে আমাদের দক্ষ জনবলের অভাব রয়েছে। এটি পুরো হবে যদি আমরা শুরু করতে পারি। যেমন বাংলাদেশে যখন অগভীর সমুদ্রে মাছ ধরা শুরু হয়, এবং আপনি যেটা শুরুতেই বলেছিলেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে সোভিয়েত রাশিয়ার 10টা জাহাজের মাধ্যমে কিন্তু আমাদের মাছ ধরা শুরু হয়। তখন কিন্তু টেকনিক্যাল সাপোর্ট সহ কিন্তু তারা জাহাজগুলো দিয়েছিল, এবং এরপরে থাইল্যান্ডের থেকে আমরা টেকনিক্যাল সাপোর্ট নিয়ে এখন কিন্তু আমরা দক্ষ জনবল তৈরি হয়েছে। আমরা যদি কয়েকটি টুনা বা এই ধরনের জাহাজ, গভীর সমুদ্রে মাছ ধরার জাহাজ আনতে পারি, তাহলে আমাদের এই দক্ষ জনবলের অভাব পূর্ণ হবে। তা আপনি জেনে খুশি হবেন যে আমাদের একটি প্রজেক্টের মাধ্যমে 2টো টুনা জাহাজ ধরার জাহাজ তৈরি করার জন্য অর্ডার দেওয়া হয়েছে, অলরেডি টেন্ডার হয়ে কাজ শুরু হয়েছে। এই জাহাজ দুটো আসলে এই প্রজেক্টের মধ্যেই দক্ষ জনবল তৈরির বিষয়টি অন্তর্ভুক্ত আছে। জি, আর আরেকটা তো এর আগে বলছিলেন যে বাইরের দুটি দেশের সঙ্গেও কিন্তু আমাদের কথাবার্তা হচ্ছে উদ্যোক্তা হিসেবে, যে তারা আমাদের এখানে ইনভেস্টর হিসেবে সহায়তা করবে কিনা। জি, আরো শুনবো আপনাদের কাছ থেকে। তো আরেকটি বিরতির সময় হয়েছে। থ্যাংক ইউ। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সুনীল অর্থনীতি মৎস্য খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ থেকে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন। আজ আমরা কথা বলছি সুনীল অর্থনীতি মৎস্য খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ এই শিরোনাম নিয়ে, এবং বিরতিতে যাবার আগে ডক্টর আবু নাঈম মোহাম্মদ আব্দুস সবুর, আপনি চ্যালেঞ্জগুলো নিয়ে আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল, এবারও আপনার কাছে জানতে চাই দক্ষ জনবল এবং টেকনিক্যাল সহায়তা, এগুলো তো আসলে নিয়ে সরকার কি করছে, আপনারা কি করছেন বলেছেন, এর বাইরে আর কোনো চ্যালেঞ্জ আছে কিনা? জি, আরও কয়েকটি বড় বড় চ্যালেঞ্জ আমাদের মধ্যে রয়েছে। সেটি হলো, আমি ওই সময় বলেছিলাম যে 21টি ক্ষেত্র আমাদের চিহ্নিত করা হয়েছে। এই 21টি ক্ষেত্র বিভিন্ন মন্ত্রণালয়ের অধিভুক্ত। ধরেন খনিজ মন্ত্রণালয়ের তেল গ্যাস ইত্যাদি, বা শিপিংয়ের একটা অংশ আছে, দূষণের বিষয়টি আছে, এটি কিন্তু একটি বড় বিষয়, সেটি জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনস্থ। এবং আরেকটি বিষয় হলো যে আমাদের সমুদ্র দূষণের আগে হলো নদী দূষণ হচ্ছে, নদী দূষণের থেকে সমুদ্রটি দূষিত হচ্ছে। সমুদ্র দূষণ দুভাবে হচ্ছে, এক হলো আমাদের দেশের যে নদীগুলো থেকে প্রবাহিত পানি, দূষিত পানি প্রবাহিত হয়, দ্বিতীয় হলো সমুদ্রে যে জাহাজ চলাচল করে এখান থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ দূষণ হচ্ছে। এই দূষণগুলো বন্ধ করার জন্য সকল মন্ত্রণালয় দপ্তরের কিন্তু কোঅর্ডিনেশন দরকার। এই কোঅর্ডিনেশন করার জন্য অলরেডি ব্লু ইকোনমি সেলের ক্যাবিনেটের অধীনে একটি সেল অলরেডি গঠন করা হয়েছে, জিও হয়েছে। আরও অনেকগুলো বিষয় রয়েছে, যেমন প্রযুক্তিগত দক্ষতা কিন্তু আমাদের পর্যাপ্ত নেই, অর্থাৎ ওই রকমের জাহাজ এবং ওই ধরনের ভেসেল যার দ্বারা এই পানির গুণাগুণ সব সময় মনিটরিং করা যায় এবং এই মৎস্য সম্পদের মনিটরিং করা যায়। তো আশা করি আস্তে আস্তে আমরা দেশ যেমন উন্নত হচ্ছে, আমাদের সমুদ্র থেকেও আরেকটি বিষয় আমি বলতে চাই, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো আমরা যেমন অপার বলি, জিনিসটা কিন্তু ওরকমের হবে না, আমাদের টেকসই আহরণ এটি নিশ্চিত করতে হবে। জি, যেই জায়গাটিতে আপনি দৃষ্টি আকর্ষণ করছেন সেই একই বিষয় নিয়ে আমি সৈয়দ মোহাম্মদ আলমগীরের কাছেই যাই। এই যে টেকসই কথাটি যে শেষ মুহূর্তে জুড়ে দিলেন, সেই টেকসইটাকে নিশ্চিত করবার জন্য আমরা কি করছি, যদি আমরা সবশেষ অংশে আছি অনুষ্ঠানের বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের ইতিমধ্যেই একটি প্রকল্প কাজ করতেছে, যে সমুদ্র এবং উপকূলবর্তী অঞ্চলে যে প্রজেক্টের নাম হলো সাস্টেনেবল কোস্টাল মেরিন ফিশারিজ প্রজেক্ট। এর আওতায় আমাদের এটা ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় হচ্ছে এই প্রজেক্টটি, এবং সেখানে আমাদের যে বিশাল কর্মযোগ্য, আমি একটু বলি আপনাকে, এখানে 16টি জেলার 75টি উপজেলার 750টি ইউনিয়নে এই কাজ চলছে। এবং এই কাজের আওতায় এখানে যে সামুদ্রিক মৎস্য সম্পদটাকে বিশেষ করে এই কিভাবে আমরা নিরূপণ করতে পারি, কিভাবে এই প্রজাতিগুলা আমরা কিন্তু জরিপ করা হচ্ছে, এবং যেটাকে যারা ইনুমেরেটর তাদেরকেও ট্রেনিং দেওয়া হয়েছে, এবং সেভাবে তারা সার্ভের কাজটাও করছেন,
এবং শুধু তাই নয়, এখানে তারপরে আমাদের যে যেই ভেসেলগুলা এখানে হারভেস্ট করতেছেন, সমুদ্রে মাছ আহরণ করে তাদেরকে মনিটর করা হচ্ছে, মনিটরিং, কন্ট্রোল অ্যান্ড সার্ভিলেন্স বলা হয়, সেইভাবে ভেসেল মনিটরিং সিস্টেম ডেভেলপ করা হয়েছে এবং জিএসএম ডিভাইসগুলোতে স্থাপন করা হয়েছে, যাতে করে এই ভেসেলগুলো যেখানেই মুভ করবে মাছ ধরার জন্য, এটা কিন্তু আমরা এই ঢাকা থেকে বসে আমরা দেখতে পারবো যে কোথায় হচ্ছে। একটি ছোট্ট প্রশ্ন মাঝখানে না করে পারছি না, এই যে কর্মযজ্ঞ আসলে বিশাল অর্থনীতি থেকে কি কি পরিমাণ আমি সম্পদ আহরণ করছি বা ভবিষ্যৎ পরিকল্পনা বা এখন পর্যন্ত যেগুলো বলছেন, এই সব মৎস্য সম্পদ আহরণের পরে এগুলো কি আমাদের দেশের মধ্যেই সব জায়গায় চলে যাচ্ছে নাকি দেশের বাইরেও যাচ্ছে? আমাদের ডোমেস্টিক কনজাম্পশনটা আসলে মানুষের যে বাংলাদেশের মানুষ কিন্তু আগের অবস্থায় নেই, এখন অনেক ক্রয় ক্ষমতা বেড়েছে এবং যার কারণে সেই সঙ্গে মাছের দামও কিছুটা বেড়েছে, কারণ শুরু করেছিলেন যে ইলিশ, রূপচাঁদা, চিংড়ি দিয়ে, সেগুলো কিন্তু কোনোটাই আসলে নিম্নবিত্তের ক্রয় ক্ষমতার কিছুটা নাগালের বাইরে। সেই কারণেই বলছি যে যেহেতু আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে, সেই কারণে রপ্তানি কিছুটা হয়তো কম হতেই পারে, কারণ আমার দেশের পণ্য যদি দেশেই যদি হয় চাহিদা থাকে, তাহলে তো দেশের চাহিদা। সমুদ্র থেকে যেসব মাছ আমরা আহরণ করছি সেগুলো দেশের মধ্যেই অধিকাংশই চাহিদা মেটাচ্ছে এখন পর্যন্ত। জি, আমি এবার একটু সচিব মহোদয় সাইদ মাহমুদ বেলাল হায়দর আপনার কাছে জানতে চাই যে আমাদের শুনলাম পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের কর্মযজ্ঞ কি কি চলছে এই সুনীল অর্থনীতিকে কেন্দ্র করে, ভবিষ্যতে আর কতদূর আপনারা যেতে চান, এখন আমরা কোথায় আছি আর কতদূর যেতে পারবো, আমাদের প্রত্যাশা কতটুকু? আসলে সুনীল অর্থনীতির মূল শুরুটা শুরু হয়েছিল কিন্তু 1994 সালে। গুন্টার পাউলি একটা বই লেখেন, 100 ইয়ার 100 ইনোভেশন 100 মিলিয়নস অফ জব, সেখানে তিনি প্রথমে সুনীল অর্থনীতির কথা বলেন এবং 2015 সালে এসে SGD লক্ষ্যমাত্রা যেটা আমরা নির্ধারণ করি, সেটা মূল কথা ছিল সুনীল অর্থনীতি। আমরা 2018 সালে নির্বাচনী ইস্তেহার যেটা দেওয়া হয়েছে, সেখানে 3.22 অনুচ্ছেদের মধ্যে গিয়ে আমরা দেখি যে সুনীল অর্থনীতির দ্বার উন্মোচন করার কথা বলা হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো 2020 সাল, আমাদের খুব একটা বেশি আগে থেকে কিন্তু এটি শুরু হয়নি। 2020 সালে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা 2025 সালে শেষ হওয়ার কথা, সেখানে সুনীল অর্থনীতি নিয়ে আমাদের বলা হয়েছে যে উপকূলীয় পানি সম্পদ ব্যবস্থাপনা করতে হবে, উপকূলীয় জলবায়ু পরিবর্তনের প্রভাব, সমুদ্র উষ্ণতা বৃদ্ধি, এগুলিকে অ্যাড্রেস করে পানির লবণাক্ততা বৃদ্ধি যে হচ্ছে সেগুলিকে অ্যাড্রেস করতে হবে এবং সুনীল অর্থনীতির বিষয়ে সেখানে প্রথম একটি ধারণা দেওয়া হয়। এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এসে আমরা দেখতে পেলাম যে সেখানে আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের বিষয়টুকু আমাদেরকে বলা হলো। এরপরে আমরা দেখলাম যে আমাদের রূপকল্প 2041 আমাদের সামনে আসলো এবং সেখানে একটি উচ্চ আয়ের অর্থনীতির দিকে আমরা এগুচ্ছি, সেই একটি অভিমুখে আমাদের যাত্রা করার জন্যে বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা যেটা আমাদের সামনে এসেছিল 2041, সেখানে এসে সুনীল অর্থনীতি সম্পর্কে একদম সুনির্দিষ্টভাবে বলা হলো যে সুনীল অর্থনীতির সম্ভাবনা উন্মোচনের বিষয়ে আমাদের কৌশল গ্রহণ করতে হবে। তো এবং এই যে সুনীল অর্থনীতি এবং সেটা এখানেও বলা হলো যে সুনীল অর্থনীতির সম্ভাবনা উন্মোচনের জন্য প্রচেষ্টা করতে হবে। এটা খুব একটা বেশি দিন আগে না কিন্তু, তো সুতরাং আমরা কিন্তু এখনও সুনীল অর্থনীতির যে সম্ভাবনা সেটি দারুণমোচনের দিকে আমরা আছি। সে কারণে আমরা অনেকগুলো পরিকল্পনা নিয়েছি, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কিছু কিছু পরিকল্পনা আমরা ইতিমধ্যে বাস্তবায়ন করেছি, খুব ভালো সুফল পেয়েছে, কাজ শুরু হয়েছে। কিছু কিছু বিষয় আছে আমাদের বিশ্বের সবচেয়ে ভালো ভালো গুড প্র্যাকটিসগুলোকে আমরা আমাদের দেশের মতো করে আমরা অ্যাকোমোডেট করে আমরা পরিকল্পনা গ্রহণ করছি এবং কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে এবং আমরা আশা করছি এই পরিকল্পনাগুলি যদি আমরা বাস্তবায়ন করতে পারি এবং এই যে সুনীল অর্থনীতির উপর ভিত্তি করে আমরা 2041 সালে একটি উচ্চ আয়ের অর্থনীতির অভিমুখে যে আমাদের অভিযাত্রা শুরু হয়েছে এখন, সেই অভিলক্ষ্যে আমরা যথাযথভাবে পৌঁছে যেতে পারব। আপনাদের সেই অভিলক্ষ্যের জন্য অনেক অনেক শুভকামনা জানাতে চাই। বাংলাদেশের অর্থনীতি যেভাবে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, ঘুরে দাঁড়িয়ে সুনীল অর্থনীতিতেও সেই সফলতার সুবাতাস বয়ে আসুক, সেই প্রত্যাশা করে আজকের মতো আলোচনা শেষ করতে চাই। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, মূল্যবান সময় আপনাদের সেখান থেকে দেবার জন্য। ধন্যবাদ তিনজনকে। ধন্যবাদ। এই ছিল ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সুনীল অর্থনীতি, মৎস্য খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।